বীরভূম জেলার সিউড়ি রবীন্দ্র সদনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মী সম্মেলন হয়ে গেল। এই কর্মী সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 10ই মার্চ ব্রিগেড চলো জনগর্জনের ডাক দিয়েছেন। সেই উদ্দেশ্যেই আজ বীরভূম জেলার সিউড়ি রবীন্দ্র সদন অনুষ্ঠান ভবনে এসেছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুর বিধানসভার বিধায়ক রানা সিং, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। এই কর্মী সম্মেলনেই রাজ্যের সভাপতি সুব্রত বক্সী বলেন, তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে এই নির্বাচনীতে যেই দাঁড়াবেন তাকেই সমর্থন করতে হবে। পাশাপাশি বীরভূম জেলায় এসে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কথাও তুলে ধরেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি আরও জানান, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। বীরভূম জেলা সভাপতির যে পথে হাঁটতেন সেই পথেই হাঁটতে হবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের, সেই পথেই অনুসরণ করে চলতে হবে। অপরদিকে 10ই মার্চ ব্রিগেডের ডাকেও আমাদেরকে দেখিয়ে দিতে হবে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অন্যতম কনভেনার তিনি দীর্ঘদিন তৃণমূলের সেবা করে আসছে। মমতা ব্যানার্জির পাশে থেকে সারা বাংলা এবং বাংলার বাইরে দলটাকে এগিয়ে নিয়ে এই জনগর্জন সভার আগে তিনি বীরভূমে এসে আমাদের কর্মীদের মনোবল বাড়িয়ে দিলেন এবং এই মনোবল নিয়েই আমরা জনগর্জন সভা তো যাবই, তার সঙ্গে সঙ্গে লোকসভা উপহার দিয়ে মমতা ব্যানার্জি সুব্রত বক্সীর হাত আমরা শক্ত করব। সভাপতিত্ব করছেন, কোন রকম সমালোচনা নাই, তার বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ নেই। সেই মানুষটা হচ্ছে আমাদের প্রিয়, আমাদের রাজ্যে যাকে নিয়ে গর্ব অনুভব করি, আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ, আমাদের শ্রদ্ধেয় মানুষ মাননীয় শ্রী সুব্রত বক্সী মহাশয়। জেলার পক্ষ থেকে আমরা সকলে হাততালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই। আপনি ভালো থাকুন, আরো দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের দায়িত্বে থাকুন, আমরাও তার আরো বেশি উজ্জীবিত হব। আজকের এই সভা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা। আমরা বিভিন্ন উইংসে যারা জেলা থেকে আরম্ভ করে আমাদের ব্লক থেকে আরম্ভ করে অঞ্চলের থেকে আরম্ভ করে আমরা তাদের ডেকেছি। উদ্দেশ্য কি, আমাদের প্রিয় নেতা তিনি আসবেন এবং তার কাছ থেকে আমরা আগামী লোকসভা বলুন আর ব্রিগেডের 10 তারিখের গণগর্জন বলুন, সে ব্যাপারে সুপরামর্শ নেওয়ার জন্য তিনি ঠিক সময় সঠিক সময় হাজির হয়েছেন। আমি বেশি সময় নেব না, শুধু একটা কথাই বলবো, বীরভূম জেলা সেই বীরভূম জেলা দীর্ঘদিন ধরে এই শতাব্দী রায় তিনবার এখানে বিজয়ী হয়েছে। বোলপুরের আসনে আমরা দুবার বিজয়ী হয়েছি এবং বীরভূমে আমরা 11টা বিধানসভায় আমরা 10টা, গত 21 সালে আমরা বিজয়ী হয়েছি। প্রতিটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে আমরা বেশিরভাগ সবটাই আমরা দখল করেছি। মানুষের ভোটে মানুষ আমাদেরকে মমতা ব্যানার্জির প্রতি আস্থা বিশ্বাস জানিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, সুতরাং দায়িত্ব আমাদের রয়েছে। আগামী লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে কিন্তু গণগর্জন, কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ ব্যবহার, কেন্দ্রীয় সরকারের বাংলাকে বঞ্চিত করার ব্যবহার, কেন্দ্রীয় সরকারের বাংলার 100 দিনের কাজকে বঞ্চিত করার ব্যবহার, বাংলার গরিব খেটে খাওয়া মানুষ কাঁচা বাড়িকে পাকা বাড়ি করার বন্ধ করার বিরুদ্ধে ব্যবহার এবং গ্রামীণ রাস্তা এবং সরকারের লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের রাজ্যের মন্ত্রী, আমাদের রাজ্যের তহবিল আসার কথা, সেটা বন্ধ করার তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। সবিস্তারে বলবেন দাদা।
আমাদের প্রিয় নেতা। আমি তাই বলবো এই গণগর্জনটাকে আমাদের মাথায় রাখতে হবে। বীরভূমে 1 লক্ষ লোককে নিয়ে যাওয়া আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তবেই বুঝব আমরা অনুব্রত মণ্ডলের সঠিক সৈনিক, অনুব্রত মণ্ডল সঠিক রাস্তা আমাদের দেখিয়েছেন। সুতরাং সেই কথা বলে আপনাদের সকলকে আগামী দিনে আরো আমাদের সংগঠিতভাবে চলার পথ তৈরি করে আমরা বীরভূম থেকে এক ছাতার তলায় দিদির নির্দেশে, বক্সিদার নির্দেশে আমরা কলকাতায় হাজির হব, অভিষেক ব্যানার্জির নির্দেশে। সুতরাং সেইভাবে আপনারা চলবেন। জেলায় আসলে প্রথমেই মনে পড়ে যার কথা, তিনি আমাদের দীর্ঘদিনের সংগ্রামের সাথী কেষ্ট মণ্ডল। কেষ্ট মণ্ডলকে যারা চিনেছেন, আপনারা বীরভূমের মানুষ, আপনারা চেনেন। সাংগঠনিক শক্তি অফুরন্ত। তার চেয়ে বড় কথা, যারা দেখেছেন চিনেছেন, আমি তাদের থেকে একটু বেশি করে কেষ্টকে চিনি, কারণ ভালোবাসি। তো স্বাভাবিকভাবে আমি কেষ্টর কথা বলতে গিয়ে আবেগে হারিয়ে না যাই, তার জন্য আমি বলতে চাই যে আমরা এখানে যারা সমবেত হয়েছি, মনে রাখবেন আমাদের মাথার উপর কেষ্ট আছে। আমি খালি আপনাদের বলব যে সংঘবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে আজকে বীরভূম জেলা পরিচালিত হচ্ছে, নিশ্চিতভাবে আমি তাকে সাধুবাদ জানাই। আমরা আগামী 10ই মার্চ কলকাতার রাজপথে দাঁড়িয়ে আমরা ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছি। এই ব্রিগেড সমাবেশের ডাকের একটা তাৎপর্য আছে। আমি আপনাদের বলবো আপনাদের যদি খেয়াল থাকে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর 2011 সালে ব্রিগেডে একটা সভা করেছিল 21শে জুলাই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রাক্কালে বলেছিলেন আমরা বদলা নয় বদল চাই। কাজে এই বদলের সম্মান দিয়ে আমরা শহীদ স্মরণে যে সভা ধর্মতলায় হতো, সেটাকে একটু বিস্তীর্ণ করে আমরা সেই সভায় মানুষকে ধন্যবাদ জানাবার জন্য আমরা ব্রিগেডের সভা করেছিলাম 21শে জুলাই। পরবর্তী পর্যায়ে 14 সালের লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের সভা করেছিলেন এবং সেই সভা অনুষ্ঠিত হয়েছিল। আপনারা অনেকেই জানেন 90% মানুষ সেদিনকার সেই সভায় উপস্থিত ছিলেন। আপনারা অনেকেই জানেন সেই 30শে জানুয়ারি গান্ধীজির মৃত্যুদিনে সেই সভা অনুষ্ঠিত হয়েছিল। 2019 সালেও আমরা একটা ব্রিগেড করেছিলাম। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যারা সংবিধান বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করতে চায়, তাদেরকে একত্রিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা ব্রিগেডের সভা হয়েছিল এবং আশ্চর্যজনকভাবে সেই ব্রিগেডের সভা আজও মানুষের মনে থাকে। তার কারণ সেদিনকার সভা শুরু হয়েছিল 11টা 10-এ। আমি প্রতিনিধিত্ব করেছিলাম, আমি প্রিসাইড করেছিলাম এবং সেই সভা বিকেল 5টার পর শেষ হয়েছিল। তো স্বাভাবিকভাবেই সেই 19শে জানুয়ারি সেই সভার পর লোকে বলে 24 সালে যখন বিধানসভা লোকসভার আগে একটা ব্রিগেডের ডাক দেওয়া হলো, সময় কিছুটা কম। আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গী আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ব্রিগেডটা 5 দিন 10 দিন আগে পরে বড় কথা নয়, কিন্তু এই ব্রিগেডের নামটা একটু বলতে আমরা জনগর্জন সভা করেছি। তার কারণ, তার পেছনে একটা কারণ আছে। তার কারণটা হচ্ছে, আপনারা যদি অবগত থাকেন, নিশ্চিতভাবে আপনাদের স্মরণ করিয়ে বলতে চাই, 2023 সালে 29 এবং 30 মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আম্বেদকরের মূর্তির সামনে ধর্ণা অবস্থান করেছিলেন। সেই ধর্ণা অবস্থান চলাকালীন তার একদিন পরেই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র যুবদের একটা সমাবেশ করেছিলেন শহীদ মিনারে। আপনাদের অনেকের স্মরণ আছে। সেই সভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে শুধু 100 দিনের কাজ নয়, আবাস যোজনা বলতে গিয়ে পরবর্তী পর্যায়ে বহু প্রকল্পের কথা বলেছেন এবং কেন্দ্রীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে ভিত্তি করে বলেছিলেন সেদিনকার
1,65,000 কোটি টাকা পাওনা যাদের আছে সেই রাজ্যকে বঞ্চিত করবে, এটা আমরা মেনে নিতে পারবো না। স্বাভাবিকভাবে সেই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছিলেন, আমরা কেন্দ্রের কাছে বারবার দরবার করব, প্রয়োজনে আমরা দিল্লির মসনদে পৌঁছব, কিন্তু মনে রাখতে হবে বাংলা তার অধিকার প্রতিষ্ঠিত করতে পারে এবং বাংলা অধিকারের প্রশ্নকে কাউকে ছাড় দিয়ে কথা বলে না। বাংলা তার অধিকার ছিনিয়ে নেবে দিল্লির মুখ থেকে। সে কথা আপনাদের মনে থাকার পর গত 2023 সালে 21শে জুলাইয়ের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন যে 2রা এবং 3রা অক্টোবর আমরা দিল্লি যাব, গান্ধীজির জন্মদিনের দিন, আমরা গান্ধীজির মৃত্যুদিনের দিন আমরা মাফ করবেন, গান্ধীজির জন্মদিনের দিন আমরা তার রাজঘাটে গিয়ে যেমন শ্রদ্ধা জানাবো, কিন্তু 3 তারিখে অর্থাৎ পরের দিন আমরা একটা সভা করব দিল্লির মসনদে। আমাদের সার্বিক চাহিদা নিয়ে আমরা দিল্লির মসনদে দাঁড়িয়ে একটা সভা করতেছি। তো আমরা যথারীতি সেখানে পৌঁছেছিলাম, আমাদের জনপ্রতিনিধিরা প্রত্যেকেই পৌঁছেছিলেন এবং বলতে পারেন বেনিফিশিয়ারি যাদের বলে আর কি, যারা ভুক্তভোগী, কাজ করেছেন অথচ পয়সা পাননি, তাদেরকেও সঙ্গে নিয়ে আমরা কিছু মানুষকে সংগঠিত করে যাওয়ার চেষ্টা করেছি। আপনারা সকলেই অবগত আছেন, সেই সভায় পৌঁছবার আগেই হঠাৎ আগের দিন রাত্রে 24 ঘন্টা আগে আমাদের প্রায় 18-20টা ট্রেন বুক করা ছিল, কিন্তু রেল কর্তৃপক্ষ সেই ট্রেন বাতিল করে দেয়। স্বাভাবিকভাবে আমরা তৎপরতার সাথে কিছু বাস ভাড়া করে আমরা পৌঁছেছিলাম দিল্লির মসনদে, আমরা সবাইকে নিয়ে যেতে পারি। সাথে আমরা অবশ্যই নিয়ে গেছিলাম প্রধানমন্ত্রীর কাছে আবেদনপত্র, যারা কাজ করেছেন 100 দিনের কাজে, সেই তাদের আবেদনপত্র আমরা নিয়ে পৌঁছেছিলাম। শুধু লেখা ছিল যে আমি প্রধানমন্ত্রী মহাশয়, আমি আপনার 100 দিনের প্রকল্পের মধ্যে আমি একজন জব কার্ড হোল্ডার, আমি এত সালের এত সময় থেকে এত সময় কাজ করেছি, কিন্তু আমি কোনো পারিশ্রমিক পাইনি। সেই কাগজ একত্রিত করে আমরা পৌঁছেছিলাম দিল্লির মসনদে। 2 তারিখে যখন আমরা গান্ধীজির রাজঘাটে গান্ধীজির পাদদেশে বসে তার জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা অত্যন্ত মৌনতার সাথে বসেছিলাম, আপনারা যারা গেছিলেন তারা উপলব্ধি করতে পারবেন। বিনা কারণে দিল্লির পুলিশের প্ররোচনায় আমাদের সেই সভা ভেস্তে দেওয়া, তার প্রতি শ্রদ্ধাশীল সভা আমাদের ভেস্তে দেওয়া হলো। পরবর্তী পর্যায়ে আমরা 3 তারিখে যন্তর মন্তরে পৌঁছলাম। আমাদের আবেদনপত্রকে সামনে রেখে যারা বেনিফিশিয়ারি ছিলেন প্রায় 27 লক্ষ মানুষের আবেদনপত্রকে আমরা সঙ্গে নিয়ে আমরা পৌঁছেছিলাম। আমাদের সাথে নির্দিষ্টভাবে কৃষিমন্ত্রী যিনি উপমন্ত্রী আছেন তার সাথে টাইম দেওয়া ছিল, টাইম করা ছিল কৃষি ভবনে। আমরা যখন দল বেঁধে দিল্লি পুলিশের আহ্বানে যখন বেনিফিশিয়ারিদের বাদ দিয়ে বাকি আমাদের সাংসদ এবং মন্ত্রীরা মিছিল করে পৌঁছন কৃষি ভবনে, তখন প্রায় 6টা বাজে। তো স্বাভাবিকভাবে আমাদের প্রত্যাশা ছিল যে রাষ্ট্রমন্ত্রী কৃষি বিভাগে নিশ্চয়ই আমাদের সাথে দেখা করবেন এবং আমরা তার কাছে আবেদনপত্র তুলে দেবো, সাধারণ মানুষের, বাংলার মানুষের আবেদন। তো যে কোনো কারণের ভিত্তিতেই হোক তিনি আমাদের সাথে দেখা করলেন না এবং দেখা না করে তিনি চলে গেলেন। পরবর্তী পর্যায়ে সমস্ত সংবাদ মাধ্যমে প্রতিফলিত হয়েছিল, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াতে, যে আপনারা দেখেছেন দিল্লি পুলিশের একটি তাণ্ডব। জোর করে আমাদের বসে থাকা সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রীদের তুলে সারা দিল্লি ঘুরিয়ে পরবর্তী পর্যায়ে একটা জায়গায় জমায়েত করে। আপনারা জানেন গত 2 তারিখ এবং 3 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত ছিলেন। আমরা আবারও এই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে
কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সার্বিকভাবে সমবেত হয়ে আমরা ধর্ণা অবস্থানে বসেছিলাম আম্বেদকরের মূর্তির সামনে। তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা দিন সিদ্ধান্ত করে প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছিলেন এবং বলেছিলেন যে আমরা খালি আমাদের 10 জন সাংসদকে নিয়ে যাব, আপনি আমাদের একটু সময় দিন, আমাদের কিছু বক্তব্য আছে। এবং সার্বিকভাবে সেদিন তার মূল বক্তব্য ছিল কেন্দ্রের বঞ্চনা। সে ঘটনা আপনারা দেখেছেন টিভির মাধ্যমে। আমি খালি আপনাদের বলবো, পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2 এবং 3 তারিখে ধর্ণা করেন, তিনি ধর্ণা করতে করতে ধর্ণার সেকেন্ড দিন তিনি যখন বক্তব্য রাখছেন, তখন তিনি বললেন যে বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলা কারোর কাছে ভিক্ষে চায় না, বাংলা অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। এই লড়াইয়ে যদি দিল্লি আমাদের টাকা না দেয়, তাহলে আমরা নিজেদের রাজকোষ থেকে টাকা এই 27 লক্ষ বেনিফিশিয়ারিকে আমরা পৌঁছে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনার সময় একথা প্রধানমন্ত্রীকে বলেছেন যে যদি কোথাও আপনারা মনে করেন যে কোথাও দুর্নীতির আশ্বাস আছে বা কোনো পেঁচা করে কাউকে বাদ দেওয়া যেতে পারে, আপনি তাদেরকে বাদ দিয়ে আপনি বাকি টাকা আমাদের পৌঁছে দিন। তার কারণ যারা কাজ করেছে, যারা কাজ সঠিকভাবে করেছে, তাদের পারিশ্রমিক আপনার দিয়ে দেওয়া উচিত। পরবর্তী পর্যায়ে সেদিনকার প্রধানমন্ত্রী আমাদের সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে আমি মনে করি কেন্দ্রীয় পর্যায়ের সচিব এবং রাজ্য পর্যায়ের সচিবের আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে। এখনো প্রায় 90% মানুষ তার অর্থ পেয়েছে এবং দল রাজনৈতিকভাবে তখন সুযোগ নিয়ে বলতে পারে তখন মানুষকে সাহায্য করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে কর্মসূচি বলেছিলেন মানুষকে সাহায্য করতে হবে। যারা যাদের আটকে আছে 100 দিনের কাজের টাকা তারা সার্বিকভাবে সরকার দেবে, তাদেরকে সাহায্য করতে হবে। সেই অনুযায়ী বিভিন্ন ক্যাম্প তৈরি হয়েছে। ক্যাম্পের ভিত্তিতে মানুষ উপলব্ধি করেছে যে বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রাপ্য অর্থ তাকে পৌঁছে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই আমরা এটাকে মানুষের জনগর্জন বলেছি। জনগর্জন সভা হিসেবে ব্রিগেডের ময়দানকে আজকে চিহ্নিত করেছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বহু বেনিফিশিয়ারি মানুষ আছেন যারা এই সভায় দিদিকে ধন্যবাদ জানাতে যেতে চান।